আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন ঠিক কবে এবং কিভাবে তিনি ফিরবেন। গত 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 2026 সালের মধ্যে তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি সহ এর আগে শেখ হাসিনার যতগুলো সাক্ষাৎকার ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ছিল ইমেল ইন্টারভিউ। এই প্রথম শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন কখন ও কিভাবে বাংলাদেশে ফিরবেন। রয়টার্সে প্রকাশিত ওই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে আত্মসমর্পণের জন্য দলীয় সহকর্মীদের নিয়ে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, যার অর্থ হলো শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন স্বেচ্ছায় ফিরে এসে তিনি ও তার দলের নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরে তাকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা মেরে ফেলা হতে পারে, তা সত্ত্বেও তিনি দেশে ফিরে আসবেন সেটি চূড়ান্ত করে ফেলেছেন। তবে মৃত্যুদণ্ড সত্ত্বেও শেখ হাসিনার এ প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন। তার ফেরার পর পরিস্থিতি কি হবে সেটার ভার বাংলাদেশের সরকার উপর নয়, বরং জনগণের উপরে তিনি ছেড়ে দিতে চান। প্রশ্ন হলো, কোন প্রক্রিয়ায় ডিসেম্বরে একযোগে দলের নেতাদের নিয়ে আদালতের মুখোমুখি হবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী, আর শেখ হাসিনা ফিরলে তখন কি হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিস্তারিত। কর্নেল অলি থেকে তারেক রহমান সকলেই জানেন যে বিএনপির ভেতরে বিশ্বস্ত কর্মী বাহিনী পাওয়া কত মুশকিল, এবং এই যে বিপুল পরিমাণ উচ্চাকাঙ্ক্ষীদের একটা দল, যে দলে এসে সেনাবাহিনী থেকে, সেনাবাহিনীর বাইরে থেকে নানা আদর্শের ব্যক্তিবর্গ বিভিন্ন পদ পদবি পেতে, সুযোগ সুবিধা পেতে এসে জিয়ার আমল থেকে জড়ো হন, সে দলের নেতা নিজের দলের ভেতরেও কতটা নিরাপত্তার ঝুঁকিতে থাকেন। গত 28শে জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটিতে সরকার নির্বাহী আদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটি বেশ সাড়া ফেলেছিল। বিশ্বের কমপক্ষে 30টি দেশে 97টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকার ছাপা হয়েছিল। এমনকি রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এনডিটিভির বরাত দিয়ে ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছিল। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি এতটা সাড়া ফেলার বড় কারণ ছিল সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময়সীমা ঘোষণা করেছিলেন। বলেছিলেন তিনি চলতি বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এমনকি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও তিনি বিচারের মুখোমুখি হবেন। দর্শক, 24-এর 5ই আগস্ট থেকে শেখ হাসিনা দিল্লিতে আছেন। সেখান থেকে গত 2 বছরে বেশ কয়েক দফায় বহু ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। তবে সে সাক্ষাৎকারগুলো ছিল ইমেলে দেয়া। শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকার দেন 78 বছর বয়সী শেখ হাসিনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনা নিজে এবং দলের সিনিয়র নেতারা যারা বাংলাদেশের বাইরে আছেন তারা সবাই ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। শেখ হাসিনাকে কোট করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা মনে করেন দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তাকে হত্যাও করা হতে পারে, তবুও তাকে ফিরতে হবে। তিনি বলেছেন, তবু আমাকে যেতেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ফেরার ব্যাপারে কেন এতটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন? শেখ হাসিনা অভিযোগ করেছেন তার দলের নেতাকর্মীরা প্রচন্ড নির্যাতনের শিকার হচ্ছেন। যদি মৃত্যু হয় কিংবা তাকে মেরে ফেলা হয় তা সত্ত্বেও তিনি চান সে মৃত্যু যেন নিজ দেশের মাটিতে হোক, যেখানে তার বাবা মাকে কবর দেওয়া হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরানো হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার ফেরার পর কি হতে পারে তা নিয়ে তিনি বিচলিত নন, কারণ আগেও তার কারাগারে থাকার রেকর্ড আছে। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে খুন করাও হতে পারে, তাতেও তিনি বিচলিত নন।
কারণ এর আগেও তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1975 সালে তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করার পর তিনি ও তার বোনকে দেশের বাইরে থাকতে হয়েছিল। সেখান থেকে 1981 সালে তিনি দেশে ফিরে সামরিক শাসনের বিরুদ্ধে প্রচারণার সময় তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1/11-এর পর তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল এবং তখনকার তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তারও করেছিল। শেখ হাসিনা দিল্লি থেকে রয়টার্সকে বলেছেন তার দলের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাই তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এবার আমি বাড়ি ফিরছি, একদিন তোমাদের সবাইকেই আসতে হবে। আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। তবে তিনি ফেরার বা আদালতে আত্মসমর্পণের কোনো দিন বা তারিখ উল্লেখ করেননি। তিনি বলেছেন তিনি ন্যায় বিচারে বিশ্বাস করেন এবং তিনি মনে করেন একবার কার্যক্রম শুরু হলে জনগণের কাছে এটি স্পষ্ট হয়ে যাবে আদালত কতটা হাস্যকর এবং তিনি সেটাই প্রমাণ করতে চান। শেখ হাসিনা বলেছেন তার ফেরার এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, কারণ তিনি মনে করেন গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও ন্যায় বিচার গোপন আলোচনার বিষয় নয়। শেখ হাসিনা সরকারের উদ্দেশ্যে বলেছেন জনগণকে সিদ্ধান্ত নিতে দাও। বাংলাদেশের শেখ হাসিনা মোট 20 বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন হলে 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্যে ইউনূস সরকারের আমলে দ্রুত গতিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়। তার সাথে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদিও শুধু আওয়ামী লীগ নয়, আন্তর্জাতিক অনেক মহলের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা এবার বললেন তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে একযোগে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দর্শক, শেখ হাসিনা গত 2 বছরে দিল্লিতে থাকা অবস্থায় সংবাদ মাধ্যম থেকে লিখিত প্রশ্ন নিতেন এবং সেগুলোর উত্তর দিতেন, কিন্তু এর আগে কোনো টেলিফোন সাক্ষাৎকার দেননি। রয়টার্সকে দেওয়া প্রথম টেলিফোন সাক্ষাৎকারটিতে শেখ হাসিনা বলেছেন তিনি কখন ফিরবেন এবং কিভাবে ফিরবেন সে বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে তার আলোচনা হয়নি। রয়টার্স বলছে শেখ হাসিনা এই প্রথমবারের মতো তার ফেরার একটি টাইম টেবল জানিয়েছেন, যেখানে শুধু তিনিই নন, আওয়ামী লীগের অন্য লিডাররাও ফিরবেন। তাদের মতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন। তবে রয়টার্স আওয়ামী লীগের অন্য নেতাদের সাথে যোগাযোগ করতে পারেনি এবং তাদের মতামত জানতে পারেনি। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সরকার তাকে ফিরে নিতে চায় বলে দাবি করছে এবং তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিচ্ছে। এখন তিনি উল্টো নিজেই বলছেন আই উইল গো মাইসেলফ, মানে তিনি নিজেই ফিরবেন। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে রয়টার্স বাংলাদেশ সরকারের মুখপাত্রের মন্তব্য জানতে চেয়েও পায়নি। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দর্শক, এতদিন বাংলাদেশ সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এখন শেখ হাসিনা নিজেই বলছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির সরকার শেখ হাসিনার এই ফেরার জন্য প্রস্তুত কিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার এই ফেরা গত 2 বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক বিভাজন চলছে সেটিকে আরো তীব্র করতে পারে। রয়টার্স তাদের প্রতিবেদনে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক সাফল্যের কথা তুলে ধরে বলেছে 1975 সালের 15ই আগস্ট তার বাবা এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। এরপর শেখ হাসিনা গত অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। এক সময় তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, 17 কোটি মানুষের দেশের অর্থনীতি ঘুরিয়ে দেওয়ার কৃতিত্বও পেয়েছিলেন, কিন্তু সবশেষ তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে ভিন্নমতকে দমন এবং গণতান্ত্রিক চেক অ্যান্ড ব্যালেন্স ভেঙে দেওয়ার অভিযোগ আছে। রয়টার্স বলছে শেখ হাসিনা এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি মনে করেন যখন একটি সরকার দীর্ঘ সময় ধরে কাজ করে তখন ভুল ঘটতে পারে। কোনো সরকার ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু সরকারের ভালো মন্দ ঠিক ও ভুল বিচার করার অধিকার জনগণের। তিনি এই রায় জনগণের উপর ছেড়ে দিয়েছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে স্থগিত করবে?
আমরা যদি খারাপ কাজ করে থাকি তবে জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টি নিয়ে অনলাইনে সভা করেছেন। এর আগে এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছিল। সরকার পক্ষ থেকে সরাসরি কিছু না বললেও কাউন্টার অ্যাটাক হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি সামনে আনা হয়েছে। এখন রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টেলিফোন সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছেন, তিনি শুধু একা নন, দলের নেতাদের নিয়েই ফিরবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার ফেরার আগে আওয়ামী লীগ বড় রকমের শোডাউন করতে চায়। সে লক্ষ্যে ঢাকা সহ অন্য মহানগর কমিটিগুলো গঠনের কাজ শুরু হয়েছে। প্রশ্ন হলো, রয়টার্সের এই সাক্ষাৎকারের পর সরকারের প্রতিক্রিয়া কি হবে? আরেকটি প্রশ্ন হলো, শেখ হাসিনা ফিরলে কি হবে? আইনজীবীরা মনে করেন, শেখ হাসিনা দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করার পর আদালতে আপিল করবেন। সেক্ষেত্রে প্রথমে তার পক্ষের আইনজীবীরা মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের স্টে অর্ডার চাইবেন। যদিও শেখ হাসিনা আইনের দৃষ্টিতে একজন পলাতক এবং তার আবেদনের সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু মৃত্যুদণ্ড বিধানের ক্ষেত্রে আসামি ফেরার পর আপিল করলে আদালত সাধারণত তা মঞ্জুর করেন। আইনজীবীদের একটি পক্ষ মনে করেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের দায় নিয়ে মৃত্যুদণ্ড থেকে ফিরে সংসদ সদস্য হওয়ার নজির যেখানে আছে, সেখানে রাজনৈতিক পট পরিবর্তনে অনেক কিছুই সম্ভব। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক সহচর, ঘনিষ্ঠ সহচর এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য কর্নেল অলি আহমেদ, যিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে এখন 11 দলীয় জোটের একজন শরিক, সেই কর্নেল অলি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একরকমের ভবিষ্যৎবাণী করবার মতো বলেছেন যে আপনি কিন্তু একদম নিরাপদ নাই, আপনি ভুলেও ঢাকার বাইরে, বাড়ির বাইরে কোনো রাত্রি যাপন করতে যাবেন না। এবং এর চেয়েও গা শিউরে ওঠার মতো যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পদে আসীন এই ব্যক্তি সম্পর্কে, মানে তারেক রহমান সম্পর্কে, তারেক রহমানের পিতামাতার ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ রীতিমতো মানে একটা ভবিষ্যৎবাণীর সুরে বলছেন যে তিনি প্রেসিডেন্ট জিয়াকেও তার মৃত্যুর মাস দেড়েক আগে সাবধান করেছিলেন যে তাকে গুলি করে হত্যা করা হবে, এবং এরপরে আরেক দফা সাবধান করেছিলেন, কিন্তু তারপরেও প্রেসিডেন্ট জিয়া তার কথা শোনেন নাই। প্রেসিডেন্ট জিয়া রাত্রি যাপন করেছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে, এবং সে কারণেই প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছিলেন। কারণ প্রেসিডেন্ট জিয়াও যেমন তার দলের শত্রুদের দ্বারাই নিহত হয়েছেন, কর্নেল অলির কথায় পরিষ্কার, যিনি কিনা সেই বিএনপির একেবারে প্রতিষ্ঠাকালীন সময় থেকে কিন্তু প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিলেন, এবং তখনও তার সামরিক বাহিনীতে 9 বছরের বেশি চাকরি ছিল। কাজেই রাজনীতি করবেন বলেই এবং জিয়ার সঙ্গে রাজনীতি করবেন বলেই তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেই কর্নেল অলি বলছেন যে এই দলের ভেতরেই তারেক রহমানের শত্রুরা ঘুরছে। তারা প্রকাশ্য শত্রু, কারণ তারা 11 দলের রাজনীতি করেন, বিরোধী দলে আছেন, কিন্তু অপ্রকাশ্য শত্রুরাই নাকি শেষ পর্যন্ত তারেক রহমানকে হত্যা করে ছাড়বে। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে যেই রাতে প্রেসিডেন্ট জিয়া নিহত হন, সে রাতে তিনি কিন্তু সেখানে রাত্রি যাপন করেছিলেন। ওই সফরটার উদ্দেশ্যই ছিল, সরকারি কোনো সফর ছিল না সেটা, তার দলের ভেতরে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া কোন্দল নিরসনেই তখন প্রেসিডেন্ট জিয়াকে হঠাৎ করেই 1981 সালের 30শে মে ওই সফরটি করতে চট্টগ্রাম যেতে হয়েছিল। এবং চট্টগ্রাম পৌঁছানোর পর বিকাল 3টা থেকে কোন্দল নিরসনে যে সভা করেছিলেন প্রেসিডেন্ট জিয়া, সে সভা কিন্তু মধ্যরাত পর্যন্ত সমস্যার কোনো সমাধান আনতে পারে না। এরপর নৃশংসভাবে সেনা সদস্যদের হাতে খুন হন প্রেসিডেন্ট জিয়া। এ ঘটনাটির সূত্র উল্লেখ করে কর্নেল অলি
প্রেসিডেন্ট জিয়া পুত্র তারেক জিয়াকে এখন সাবধান করছেন যে ভুলেও ঢাকার বাইরে, বাড়ির বাইরে রাত্রি যাপন করবেন না, কারণ আপনার চারপাশে শত্রুরা ঘুরে বেড়াচ্ছে। তিনি বলছেন আপনার কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর তাদেরকে বের করা, তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যারা আপনার পাশে আছেন তারা হচ্ছেন আপনার আসল শত্রু। প্রধানমন্ত্রী তারেক রহমান শত্রু দ্বারা আবর্তিত। কর্নেল ওলি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালো নয়, নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। তারেক রহমান, আপনি ভালো অবস্থায় নেই। তিনি এক রকমের মনে হলো যেন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারেক রহমানকে সাবধান করতে চাইছেন, কিন্তু তিনি এক রকমের নিদান দিচ্ছেন যে তিনি জানেন তারেক রহমানের কপালে কি হতে যাচ্ছে। সেটা ভীষণভাবে এক রকমের উদ্বেগজনক বটে। শুনে আসি কি বলছেন কর্নেল ওলি আহমেদ। আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম 17 এপ্রিল 1981 সাল, ক্যালেন্ডার দেখেন, ফ্রাইডে 11:30, বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কে মারবে, আমি তো ওটা আমি জানি না, কিন্তু মারা হবে এটা ঠিক। সর্বশেষ ওনার সাথে আমার বৈঠক হয়েছিল 22 মে। তখনই আমি বলেছিলাম একটি কথা, আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা হয়ে গেছে। দেখেন 1981 সালের 30 মে যে রাতে নৃশংসভাবে খুন হন প্রেসিডেন্ট জিয়া, এবং এমন ভাবে খুন হন যে এবছরেও তার মৃত্যুবার্ষিকীর সময় আমার দেশ পত্রিকায় সে সময়কার চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন সাহেব একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ব্রাশ ফায়ার করে জিয়ার মুখমণ্ডলটাকে এমন ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তিনি যখন খবর পেয়ে সার্কিট হাউসে পৌঁছন তখন তিনি এসে দেখেন যে জিয়ার মুখের একটা পাশ আর চেনাই যাচ্ছে না। এমন ভাবে নৃশংসভাবে কে কাকে কেন তাকে খুন করলো সে রহস্য যে এখনো ভেদ হয় নাই, সে কথাও কিন্তু এবছরেও তার মৃত্যুবার্ষিকীতে আলোচিত হচ্ছিল। বিএনপি, খালেদা জিয়া কিংবা এখন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তারা কখনো জিয়ার তার রহস্য উন্মোচনের চেষ্টা করেন নাই। প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পরপরই তখন জেনারেল মঞ্জুর, যিনি সেনাবাহিনীতে তখনকার সেনাপ্রধান এরশাদ তার একজন প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং তাকে সেনা হেফাজতে নিয়ে চলে যাওয়া হয়, এবং তারপর সেনা হেফাজতে তার একটা খুবই দ্রুত বিচারের মাধ্যমে তাকে এক রকমের হত্যা করা হয়, যাকে কিনা বিচার হিসেবে অভিহিত করতে চায় সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর ভেতরে বাইরে, বিএনপির ভেতরে বাইরে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক ইতিহাস যারা পর্যালোচনা করেন তাদের একটা বিরাট অংশ মনে করেন যে আসলে প্রেসিডেন্ট জিয়াকে কি উদ্দেশ্যে সে সময় হত্যা করা হয়েছিল এবং কেনই বা এত নৃশংসভাবে হত্যা করা হলো, সেই বিষয়টা ধামাচাপা দিতেই এত দ্রুত জেনারেল মঞ্জুরকে সেনাবাহিনীর ভেতরে নিয়ে সামারি ট্রায়ালের মাধ্যমে হত্যা করা হয়েছিল। এবং এখন পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াকে হত্যার উদ্দেশ্য বের করা যায় নাই। এখন এই যে কর্নেল ওলি বলছেন দলের ভেতরেই আছেন তারেক রহমানের ক্ষতি করতে চান এমন ব্যক্তিবর্গ, প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ওই সফরে কিন্তু বদরুদ্দোজা চৌধুরী ছিলেন, এবং বদরুদ্দোজা চৌধুরী ছিলেন প্রেসিডেন্ট জিয়ার পাশের রুমে। অথচ বদরুদ্দোজা চৌধুরী নাকি এই যে ব্রাশ ফায়ার করে পাশের ঘরে, সাউন্ড প্রুফ রুম নয়, একটা সাধারণ ঘরে প্রেসিডেন্টকে গুলির পর গুলি করে হত্যা করা হয়েছে, বদরুদ্দোজা চৌধুরী নাকি পাশের রুমে পুরোটা সময়ই ঘুমিয়ে থাকতে পেরেছেন এবং তিনি গুলির আওয়াজও শুনতে পান নাই বা তাতে তার ঘুমের কোনো বিঘ্ন ঘটে নাই। এসব নানা রকম রহস্য এবং অবিশ্বাস বিএনপি দলের ভেতরেই কিন্তু এই নিয়ে আছে। বিএনপি দলের ভেতরে আসলে নানা রকম অবিশ্বাস নানা কারণেই আছে। মানে সামরিক বাহিনীর ভেতর থেকে গজিয়ে ওঠা একটা দল, সে দলে যেমন এখনো এবারও যখন জামায়াতে ইসলামী
সেনাবাহিনীর জোটে গিয়ে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম কর্নেল অলি, সে সভায় তখন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কর্নেল অলিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সদস্য হিসেবে, যিনি নাকি উই রিভল্ট বলে চট্টগ্রামে সেনা সদস্যদেরকে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। অথচ এর আগে নানা বয়ানে যেমন আছে, তেমনি বিএনপি দল হিসেবেও বিশ্বাস করে যে চট্টগ্রাম সেনানিবাসে প্রথম উই রিভল্ট, আমরা বিদ্রোহ করছি বলে বিদ্রোহ করে সেনা সদস্যদের নিয়ে পাকিস্তানি কমান্ডারকে হত্যা করে বেরিয়ে এসেছিলেন মেজর জিয়া। এর আগে বিএনপির আরেক নেতা এবং খালেদা জিয়া সরকারের মন্ত্রীও বটে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, তিনি একবার সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে মেজর জিয়া ওই যে যখন উই রিভল্ট বলে বিদ্রোহ করেছিলেন, তখন তিনি একটা ড্রামের উপর দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে বলেছিলেন আমরা বিদ্রোহ করলাম, এবং সেটাকে অনেকেই মীর শওকত আলীর ড্রাম তত্ত্ব হিসেবে অভিহিত করেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এ দফায় বিএনপিরই আরেকজন বীর বিক্রমকে তার দলে পেয়ে গিয়ে উদ্বেল হয়ে বলে বসেছেন সভায় দাঁড়িয়ে যে ড্রামের ওপর দাঁড়িয়ে উই রিভল্ট বলে প্রথম বিদ্রোহটা নাকি মেজর জিয়ানন করেছিলেন কর্নেল অলি আহমেদ। কাজেই এই যে বিএনপির ভেতরে এবং বিএনপির ভেতরে বিভিন্ন সেনা কর্মকর্তা, তারপরে সিভিলিয়ান, এদের ভেতরে যে দ্বন্দ্ব, জিয়া যে দ্বন্দ্ব তার জীবদ্দশায় দল গঠনের পর থেকেই এক রকমের ম্যানেজ করেছেন, ব্যবস্থাপনা করেছেন, সে দ্বন্দ্ব কিন্তু পুরো খালেদা জিয়া আমল, এরশাদ আমল জুড়েই অব্যাহত ছিল। আবার দেখেন বিএনপি দলটা এমন সব ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত হয়েছিল যারা নানা সুবিধা পেতে এ দলে জিয়ার পতাকা তলে এসেছিলেন বটে, কিন্তু এরশাদ যখন, অনেকেই সন্দেহ করেন জিয়া হত্যার যিনি মূল ক্রীড়নক হয়ে থাকতে পারেন এবং প্রশ্ন তোলেন কেন খালেদা জিয়া, তারেক রহমান জিয়া হত্যার মূল বেনিফিশিয়ারি হিসেবে এরশাদকে বিচারের মুখোমুখি করলো না, সেই এরশাদের জাতীয় পার্টিতে গিয়ে যোগ দিয়েছিলেন এবং জাতীয় পার্টির মন্ত্রী হয়ে বসেছিলেন। এমনকি এই যে তারেক রহমানের শ্বশুর মাহবুব আলী, জুবায়দা রহমানের পিতা, তিনি প্রেসিডেন্ট জিয়ার আমলে নৌবাহিনীর প্রধান হয়েছিলেন, প্রেসিডেন্ট জিয়ার জাগো দলে যোগ দিয়েছিলেন, অথচ জিয়ার মৃত্যুর পর, তাকে হত্যা করবার পর এরশাদের যোগাযোগ মন্ত্রী, কৃষি মন্ত্রী হয়ে বসেছিলেন। কাজেই কর্নেল অলি থেকে তারেক রহমান সকলেই জানেন যে বিএনপির ভেতরে বিশ্বস্ত কর্মী বাহিনী পাওয়া কত মুশকিল, এবং এই যে বিপুল পরিমাণ উচ্চাকাঙ্ক্ষীদের একটা দল, যে দলে এসে সেনাবাহিনী থেকে, সেনাবাহিনীর বাইরে থেকে নানা আদর্শের ব্যক্তিবর্গ বিভিন্ন পদ পদবি পেতে, সুযোগ সুবিধা পেতে এসে জিয়ার আমল থেকে জড়ো হন, সে দলের নেতা নিজের দলের ভেতরেও কতটা নিরাপত্তার ঝুঁকিতে থাকেন। তারেক রহমান নিজেও তার নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে অত্যন্ত সচেতন, এবং কক্সবাজারে জুবায়দা রহমানকে নিয়ে গিয়ে এক রাত থেকে ফিরবেন এমন কথা বলা হয়েছিল বটে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেই ঝুঁকিটাও নেন নাই, তিনি ফিরে এসেছিলেন রাত্রি যাপনের আগেই। আর ডিসেম্বরে দেশে ফিরেই তিনি খালেদা জিয়ার যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তার যিনি তার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রধান দায়িত্ব পালন করতেন তিনি, সেই ব্রিগেডিয়ার জেনারেল ফজলে এলাহি আকবরকেও নিষ্ক্রিয় করে দিয়েছেন এবং নিজের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে নিয়োগ দিয়েছেন, এবং এখন পর্যন্ত তিনি রাষ্ট্রীয় যে নিরাপত্তা ব্যবস্থা প্রধানমন্ত্রীর জন্য, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেই স্পেশাল সিকিউরিটি ফোর্স রাষ্ট্রীয় বাহিনীর নিরাপত্তার চাইতে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স তার নিজস্ব তৈরি করা নিরাপত্তা দলের ওপরেই বেশি নির্ভর করছেন। কাজেই তারেক রহমানের জীবনের ঝুঁকি নিয়ে নানা রকম কথাবার্তা আছে। তারেক রহমান তাই জন্য নিজের মতো করে সেই নিরাপত্তা তার বিশ্বস্ত বাহিনী দিয়ে সামাল দিচ্ছেন, সেগুলো যেমন সত্যি, তেমনি আশঙ্কার কথা হচ্ছে যে কি করে প্রকাশ্যে একজন দায়িত্ববান বিরোধী দলীয় নেতা, যিনি কিনা আবার খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়া সকলের এত ঘনিষ্ঠ, তিনি কি করে এতটা সোজা সাপটা খোলামেলা ভাবে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানকে মৃত্যু ভয় দেখাচ্ছে।